আমি একটা ইনফরমেশন দিই, স্কুলে আমাদের যখন হচ্ছে গিয়ে টিফিন আওয়ার থাকতো, তো আমাদের স্কুলগুলোর সামনে কি হয় যে চটপটি, তারপর একটু মুড়ি মাখা, ঝাল ফ্রাইড রাইস, তারপরে যে হ্যাঁ একটু আচার টাচার এগুলো হয়, চালতাগুলো, তারপরে যে হয় না যে আইসক্রিমের যে ঢাকনা এরকম ধাপ ধাপ করে ইয়ে করে সবাই হাত দিয়ে বের করে দেয় না, ভ্যান গাড়িতে থাকে। তো আমরা তো 7 বান্ধবী একটা টিম ছিলাম, তো আমরা ওই দিনকে আমরা হয়েছে কি যে আমরা অনেক কিছু খেয়ে ফেলছি আর টাকা নাই, আইসক্রিম খেতে হবে, ঝাল টাল খেয়ে ফেলছি, চলে টাকা তো না, টাকা কোত্থেকে পাবো, স্কুল টাইম কার কাছে চাইবই বা, তো চল। তো আমি ওই কাকাকে গিয়ে বললাম যে কাকা টাকা আছে, আসতেছে দিবে আমাকে, আসতেছে না না টাকা দিয়ে মানে দিয়ে যাবে, আপনি তাহলে আমাদেরকে আইসক্রিম দেন। তো আচ্ছা ঠিক আছে। তো কাকা এমন করে যে ঝুঁকছে, ওনার পকেটে তো টাকা থাকে না, 2 টাকা 5 টাকা করে তো অনেক জমা হয় খুচরা, এরকম করছে। তো আমি এরকম করে বের করে নিচ্ছি, বের করে রেখে দিছি, বুঝতে পারেননি বয়স্ক লোক এরকম করে হিলে হিলে নেয় না, হিলতে তো পকেটটা এরকম হয়ে গেছে, এইভাবে বের করে নিছি, বের করে নিয়ে রেখে দিছি। তো আমরা 7 বান্ধবী খেলাম, বেশি দামও না আইসক্রিমে, 5 টাকা করে। তো নিলাম, তো 10 না 15 টাকা আসছে একবারে নিলাম। আমি কাকা 15 টাকায় আসছে, এটা রাখেন না, আপনার তো আরো 10 টাকা পাবেন, কালকে দিয়ে দিবেন। আচ্ছা বা ঠিক আছে। এইটা আমার দেখছে সামনে একটা চটপটেলা, এই তোমরা পকেট থেকে মানুষ, আমি মিথ্যা কথা বলেন কেন, আমরা বাচ্চা মানুষ, আমাদেরকে শিক্ষা দিবে যে আমরা হচ্ছে গিয়ে এইভাবে খেলাম, আর আপনারা বলতেছেন আমরা চুরি করছি, যে এইভাবে বলে না, খুব কান্না। পরে তো আমাদের একটা টিচার ছিল, ডেকে আনছে, স্যার দেখেন আমরা এখানে খাই রেগুলার, আমরা বলে এখানে পকেট থেকে নিছি। তো এটা গেল, খুব ঝামেলা টামেলা শেষ। এরপরে আমরা কোচিং এ গেছি, কোচিং এ বলে না যে চোর একদিন না ধরা পড়ে, কোচিং এ গেছি। তো কোচিং এ আমি তখন ক্লাস 9 এ পড়ি, রেটিনা একটা কোচিং সেন্টার। তো আমরা আবার 7 বান্ধবী মিলেই যাচ্ছি, একটা সাইকেল, আমরা জানি ওই ছেলেটা অনেক দূর থেকে আসে, মানে আমাদের বগুড়াতে কাহালু একটা জায়গা আছে একটু দূরে, তো ওখান থেকে আসে, সাইকেলটা নতুন, দুপচাচা, হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে আসে, তো সাইকেলে না গরুর যেমন গলায় অনেক মালা ঠালা লাগায়, আমি কি খায় এত লাগাইছে কেন, চল টায়ার পাংচার করে দিব। তার একজন বলতেছে অপু এগুলো করিস না, ও তো অনেক দূর থেকে আসে, দূর আসুক তো কি হয়েছে। তো টায়ারটা পাংচার করতে গেছি, বাট হয়েছে কি ব্যাপারটা, ওই সাইকেলটা ওই ছেলের একটা ছিল, কিন্তু এটা আর একটা ছেলের সেম সাইকেল, আমরা বুঝতে পারিনি, কিন্তু যে ছেলেটা সেটাকে আমরা চিনি না, নতুন আমাদের ব্যাচে আসছে। তো করতে গেছে গ্রুপের মধ্যে ঢুকছে, আমাদের গ্রুপে আসছে আজকে ফার্স্ট, আমরা জানি না কোচিং এ। হ্যাঁ, তো পরে না আমরা কোচিং করি একসাথে। তো পরে এখন হয়েছে কি, আমি এখন পাম্পসেটটা করতে গেছি, তো উনি আসছে, তাই আমি বলতেছি ভাইয়া প্লিজ বলেন না, ওই যে ওটার আমরা পাম্পসেট করেছি, প্লিজ বলবেন না। আচ্ছা ঠিক আছে, পাম্পসেট টামসেট করে দিয়ে খুব হ্যাপি, আমি দেখ দোস্ত করছি, খুব খুশি। ক্লাসে যে আসছে, টিচার আসছে, এসে বলতেছে কে আসো, আমাদেরকে 3 জনকে একসঙ্গে ডাক দিল দাঁড়াও, আর ছেলেরা ভরা, তখন আমরা ক্লাস 9 এ পড়ি, কিন্তু লজ্জা লজ্জা ভাব চলে আসছে। তো এরকম করে লজ্জা ভাবটা 9 এ আসে না, মানে না একটু তো মানে হয় না যে তখনই ম্যাচিউর হয়ে কান ধরবো কেন, একটা প্রেস্টিজের ব্যাপার। তা আমাদেরকে দাঁড় করে বলে কি কান ধর তোরা, তাই আমি বললাম স্যার কেন কান ধরবো, কান ধর তারপরে বলবো। তাই আমি বললাম ধরেই ফেলি, যদি মারে এটা লজ্জার ব্যাপার, হচ্ছে কানটা ধরি, কান ধরেছি বলে কি উঠবস, না স্যার উঠবস করবো না। তো কেন বলছে এই তুই টায়ারটা পাংচার করছিস, ছেলেটা কত দূর থেকে আসে। আমি বলছি পাংচার আমি কোথায় করলাম, কে দেখলো, আমার খুব প্রাউড, স্যার কে দেখলো আমি করলাম। বলছে আর তুই যারটা করছিস তাকেই তুই জিজ্ঞেস করছিস, ভাইয়া কাউকে বলবি না। স্যার স্যার সরি স্যার সরি। 3 দিন আমি ক্লাসে আসিনি, পরে স্যার আমাকে, আমার আমাদের বাসায় ছিল, স্যার বলে কি তুই যাস না কেন, স্যার আমি লজ্জা পেয়ে গেছি অনেকভাবে, যা। আমি বলছেন না ক্লাস 9 এ উঠেছে, আবার সায়েন্স নিয়েছি, একটু লজ্জা স্কুল বা ছোটবেলার লাইফ গুলো না মানে ভাবাই যায় না, মজার ছিল। আমার মনে হয় এবার যারা ফ্যান ফলোয়ার তাদের মনে হয় অনেক কি বলবো আশা নিবৃত হচ্ছে, যে আজকের মিষ্টি অপবিশ্বাস কতখানি দুষ্টের শিরোমণি ছিল ছোটবেলায়, এবং তখনই কি কনফিডেন্ট হয়ে যাওয়া, যেভাবে আমি কাকাকে অভিনয় করে কান্নাকাটি করে বুঝিয়ে দিলাম যে আমি টাকাটা নিইনি, বা স্যারকে যেভাবে কনভিন্স করে ফেললাম কান আমি ধরবো না, তাতে কি একটা কনফিডেন্স চলে আসে যে আমি চাইলে মানুষকে কনভিন্স করতে পারি? না, এরকম কোনো কনফিডেন্স ছিল না, ওটা জাস্ট ফর ফানি ছিল, বা ওইরকম ওই ধরনের মেন্টালিটিও ছিল না যে এটা না অ্যাক্ট
করতে পারে, ইনঅ্যাক্ট করাটা, হ্যাঁ, এটা আমার ভিতরে ছোটবেলা থেকেই ছিল, কারণ আমি অনেক ছোট থেকে আর কি কালচারে আমি ডান্স শিখেছি ক্লাস 3 তে থাকা মুহূর্তে। ইনফ্যাক্ট আমাদের এবং স্কুলে যখন হলুদ পাখি এগুলো হয় তখন আমাকে স্যার এসে বলতে ও দেখবে, ও এটা ইয়ে করবে। ইনফ্যাক্ট আমি ওদেরকে টিচ করাইতাম যে তোমরা হলুদটাকে গ্রুপ মিলে কি দুপচাচিয়া হলে কখনো মুভি দেখতে যাওয়া হয়েছে? না, এটা তো আসলে বাসার মেয়ে তো আমি, যার কারণে আমাদের মানে আমার ফ্যামিলি থেকে শপিং এ যেতে দিত না। আমাদের ড্রেস লাগবে একবারে বেশি করে আনতো, এখান থেকে দেখে তোমরা নাও, সো যাওয়া হয় নাই। এর জন্য বলে এনিওয়ে চিপাটা কেন বললাম, ছোটবেলায় হতো কি হয়তো কোনো বাসায় ঘুরতে গেছে, হ্যাঁ, তো ওই সময় তো মা খুব মানে ইয়ে করে বলতো না না ও তো এটা খাবে না, এটা করবে না। তো ও বাসায় গিয়ে কিন্তু আপনি তো খাওয়ার জন্য তখন মন আকুলিগুলি করতেছেন। না, হতো না যে ছোটবেলায় হয় না পরের বাড়ি খাবার আমার অনেক মজা লাগে নিজের বাসা থেকে, মানে মা রান্না করছে ওটা মজা না। কোনো বাসায় তো মা গেছে ঘুরতে, ওই বাসায় তো রান্না করেছে আমার খুব ভালো লাগে। আপনি খাইতে চাচ্ছেন? বিশেষ করে এখন যেহেতু ঈদ কেন্দ্রিক কথা, আমি ঈদ নিয়ে কথা বলি। ঈদে হয় না যে আমাদের বাসায় তো অনেকে দাওয়াত দিয়ে গেছে যে বৌদি আপনি কিন্তু যাবেন, তো মা তখন ন্যাচারালি আমি যেহেতু সবার ছোট আমাকে নিয়ে নিয়ে সব জায়গায় মুভ করতেন। তো আমি যখন মার সাথে যেতাম তো সিমাই টিমাইটা, তো মা আবার একটু বলতো যে থাক দরকার নাই খাওয়ার, বাড়িতে তো করেছি এখানে কেন খাবে। তো মা আবার খুব বলতো না মানে ভাবি ও আসলে এটা খাবে না। তা আমি দেখতাম আমি তো খাবো, মা জানলো কি করে, আমি বলতাম না আমি খাবো তো, আর মা এখানে চিপা দিয়ে দিত, আমাকে তুমি আমাকে মারলা কেন, আস্তে করে লোকে যেন না দেখে, এটাই চিপা মার। পরে আমাকে বলে কি বৌদি কি ও চিল্লালে কেন, আমি আন্টি আমাকে চিপা মার দিছে মা। তো ব্যাপারটা হয়েছে আমি এই এক্সপ্লেনটা অ্যাকচুয়ালি আপনাকে করতে চেয়েছি, বাট বাপের ভাষায় গলা চিপা এটা জানি না। এবং সবাই রিলেট করতেছে অন সিক্স। খাবার একটা মজা আছে। দারুণ আরেকটা কথা লিখেছে, যেটা লিখতেছে যে ওদের জন্য তো সেমাই, বাট আমি কি করে বলি সবাইকে আমি প্রথম যে লবণ সেমাইটা খেয়েছিলাম ওটাই যে সেমাই, বুঝেছি আরো অনেক পরে। মেয়েটা এক কালো গরিব আদমি, ওদিকেই তাকাতে থাকেন আপনি। বাট আই এম জাস্ট ওয়ারি অ্যাবাউট দ্য নাম্বার অ্যান্ড সুপারস্টার শাকিব খান। এই যে স্যান্ডালিনা, এই যে প্রিন্সেস অফ ডায়না, এই কথার কনসিকুয়েন্স ভয়াবহ না হয়ে যায়। একটা ফোনও আবার এসেছে বাই দিস টাইম, ফোন আমার ভাইব্রেটিং মুডে আছে। এই রে শাকিব খান। এনিওয়ে দেখা যাক আপনার কপালে কি অপেক্ষা করতেছে প্রোগ্রামের শেষে। না সব ঠিকঠাক। অ্যাকচুয়ালি মানে সাকিব অনেক জলি, তার আসলে আমরা ইনফ্যাক্ট আমরা কিন্তু মানে পরিবার দুটা, তাই তো, একটা হচ্ছে কি আমাদের দুইটা পরিবার, হ্যাঁ অফকোর্স দুটো পরিবার আমাদের, একটা চলচ্চিত্র পরিবার, আমরা একটা বলে আসি, ওই অর্থে বলছেন, আমি পরিবার আবার নড়ে চড়ে বলছি। পরিবারের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে, তো এইখানে কেউ কাউকে দেখে হেজিটেট হওয়া বা কেউ কাউকে দেখে একটু গাম্ভীরতা বা কেউ কাউ কিছু বললো কেন বললো, এটা কিন্তু আসলে আমাদের চলচ্চিত্র পরিবারে নেই, আমার আর ভাইয়ের মতো নাই। সত্যই আপনি কতটুকু পরিবার হিসেবে ওন করেন এটা জানবার জন্য, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমি জানতে চাইবো যে সবচেয়ে কষ্টের সবচেয়ে ফানি দুই একটা মুহূর্ত এই ফিল্মকে ঘিরে, এই চলচ্চিত্রকে ঘিরে, বিভিন্ন সময় শুটিং এর সময় অনেক ঘটনা ঘটে, এরকম দু একটা ঘটনা শুনতে চাইবো যেগুলো কখনোই শোনেনি এর আগে আপনার ফ্যান ফলোয়াররা। ফিল্মকে নিয়ে আমার কিছুই বলার নেই, দুঃখের মুহূর্ত তো কখনোই ছিল না, সবসময় মানে আনন্দই ছিল, কারণ এক একটা সিনেমা এক একটা নতুন পরিবারের সাথে জয়েনিং করা। ফানিয়েস্ট ঘটনা শুনি আপনার ভিউয়ারদের জন্য, আপনার ফ্যানদের জন্য। ফানি একটি ঘটনা বলবো যে অনেকটা সিনেমা করেছি, আমার একটা ফানি বলবো না, এটা একটা বলবো যে খুব ভয়ের একটা এক্সপেরিয়েন্স। সেটা হচ্ছে যে আমি কোচে জায়গায় কাবিন করি, কোচের কাবিনের মধ্যে আমাকে একটা ডাবর মানে একটা মাটির মধ্যে রাখা হয়। তো এইটাকে করা হয়েছিল কি, একটা হচ্ছে গিয়ে ড্রাম কেটে ওটার মধ্যে আমাকে রাখা হয়েছে। আমি তখন নতুন মানুষ ছিলাম, তো আমি কিন্তু অ্যাকচুয়ালি হয় না যে শুটিং এ এখন ব্রেক টাইম উঠে আসলেও আসতে পারতাম, অন স্ক্রিন দেখানো হবে মাটির মধ্যে, হ্যাঁ অন স্ক্রিনে দেখা হবে মাটির মধ্যে, বাট ওটাকে যে অফ স্ক্রিন যেটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন আমাকে একটা ড্রাম কেটে ভিতরে রাখা হয়। তবে আমি একদম নতুন মানুষ, ইনফ্যাক্ট অনেক ছোট, আমি বুঝিও না। তো একটা হয় না যে ব্রেক টাইমে সবাই উঠে আসে, তো ওই ব্রেক টাইমে যে উঠে আসতে হবে আমাকে, এটা আমি বুঝিনি। আমি ওইখানে ছিলাম, আমার অনেক ক্ষুধা পেয়েছে, কাউকে বলতে পারছিলাম না, আমি কান্না করেছি, কষ্টে আমার গা কাঁপা শুরু করেছিল। কেউ খেয়ালও করেনি, হয়তো বা তারা খেয়াল করতে পারেনি। যখন থাকি তখন আমাদেরকে একটু খেয়ালের মাত্রাটা একটু কমই থাকে, আবার যখন একটু উপরের লেভেলে যায় তখন আমার খেয়ালের মাত্রাটা একটু বেড়ে যায়, আবার যখন এতবারে যে তারটাই ছিঁড়ে ফেলে ওরা। আচ্ছা, তার জন্য কি বারে বারে যে কফি রিফিল হচ্ছে, আমারটা রিফিল হয়নি, এই ঘটনা কি এই কারণে ঘটছে? এটা বিহাইন্ড দ্য সিন, কেউ দেখেনি দর্শক যে আমাদের কফি রিফিল হয়েছে, সেম কাপ আছে সেম কিছু, আমরা ফ্র্যাঙ্ক, আমরা খাচ্ছি, আপনি খাচ্ছেন না। দেখেন একটা জিনিস, এই যে একটা কথা আছে না, রাজাদের ধন কখনো ফুরায় না, আমাদের কফি ফুরায় না, আমরা খাচ্ছি কিন্তু ফুরাচ্ছে না। ভাই রে ভাই, আপনারা মুভিজটা যে কোনো কিছু হইতে পারে।
সত্যি অনেস্টলি স্পিকিং আমার খুব ভালো লাগলো, মানে দর্শকদের একটা কথাই বলতে চাই যে সবকিছু শেষে কিন্তু একটি কথা আমরা কেউ ভুলে গেলে হবে না। এত আড্ডার মাঝে আমি আর বাপ্পি যেহেতু আমরা সিনেমার মানুষ, বাংলা সিনেমার সাথে থাকবো, বাংলা সিনেমা দেখবো। আজকে এবার ঈদে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে রাজনীতি, এটা নিয়ে আমি বাংলা ভিশনে আর না আরো অনেক স্যাটেলাইট চ্যানেলে আমি গেছি যে সিনেমাটা রিলিজের জন্য, বাট আশারূপ ওইরকম আমি হয়তো রিলিজ পাইনি, বাট যতটুকু পেয়েছি দর্শকরা এইভাবে আমাকে সাপোর্ট করেছে। সো আমি প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে বলি যে এইভাবেই থাকবেন প্লিজ, তাহলে আমরা থাকবো, আমরা বাংলাদেশিরা থাকবো, আপনারা গর্বের সাথে বলতে পারবেন ইয়েস এটা আমাদের বাংলাদেশের সিনেমা, আমাদের সিনেমা। আমাদের সিনেমা এক্স্যাক্টলি। Wow. প্লিজ বলেন আপনি। আর কি বলবো, আপনি বলেন। আমাকেও কি পিস্তল নিয়ে তাড়া করবেন? মাই নেম ইজ খান। আর সাথে আছেন না, আসলে পছন্দ না ছাড়া বিয়ে করবে কেন? সেইটাই। লাভ ম্যারেজ, সেইটাই। আগে লাভ করবে তারপর ম্যারেজ। সেটাই। আপনি আচ্ছা, তো আমি কি আচ্ছা আমি তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট? আপনারা দুইজনের জায়গায় অনেক স্ট্যাবলিশড, আপনারা হচ্ছেন আমাদের ড্রিম পার্সোনালিটি, আর আমি ঠেরা গারিব আদমি যে রিপ্রেজেন্ট করতেছে সাধারণ মানুষকে, তারাই তো আপনাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রাইট? জনতা জনার্দন। তো জনতার পক্ষ থেকে এই কোশ্চেন গুলো আসতেছে, কখনো কি এরকম সুরে বাঁশি বাজেনি? সুরের বাঁশি বলতে কি বেদনা সুর? হ্যাঁ, যে বেদনাতে শান্তি আছে, ভাবতে ভাল লাগে, নিউরনের মধ্যে একটা সুখের রঞ্জক পদার্থ বাইর হয়। অনেক বেশি বাজে, যে ভাজুনির চোটে স্ট্যাটাস আসে, ফেসবুক স্ট্যাটাস, মানে অনেক বেশি বাজে। আস্তে আস্তে স্ট্যাটাসের কথা বল। ভালোবাসা কখনো বিবর্ণ হয় না, না ভালোবাসা Wow, না না বাপ্পি। না না এখন একটা যেটা রক্তের সাথে মিশে যায় ওটা কখনো বদলায় না। লেখার কি ন্যাক আছে নাকি? কি কথা বাপি? না ভালোবাসার একটা কিন্তু কথা আছে, এখন ভালোবাসাটা তো সত্যি কখনো মানুষের লাইফ থেকে মিশবে না, এখন ডিপেন্ড করে ভালোবাসাটা কি স্টাইলের, এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ, সন্তান, বাবা মা, বা বাড়ির আরো ভাই বোনেরা, এটা হচ্ছে ডিপেন্ডেবল। তো ভালোবাসা মেশে কিছু কিছু জায়গায়, সেটা হচ্ছে কি যদি হতে পারে যে আমি কাউকে ভালো লাভ করি অনেক ব্লাইং ভাবে, বাট আমি সামহাও জানতে পারলাম সে আমাকে পছন্দই করে না, তো এখানে মেশাটা সম্ভব। বাট হ্যাঁ, আমার যদি বাবা মা হতে পারে, এটা পৃথিবী উল্টে গেল তো কখনো মেশানো সম্ভব না। ইনফ্যাক্ট আমার যদি সন্তান হয়, সে আমাকে যতটাই কষ্ট দিক না কেন, এই ভালোবাসা যেমন মিশবে না। ভালোবাসাটা মানুষের রন্ধে রন্ধে থাকে, বাট ডিপেন্ড অন যে রিলেশনশিপটা কোনটাকে মেনটেন করে। আব্রাহাম খান জয়ের ভালোবাসা তো কখনোই মিটবে না, শুধু বাড়বে সেটাই তো বাড়বে আর বলছি, বাড়বে। যেটা রক্তের সাথে মিশে যায় সেটা কখনো বদলাবে না, কখনো বদলাবে না, মানে বিবর্ণ হওয়ার কোনো অপশনই নেই। কিন্তু যে রিলেশনশিপের কথাগুলো বললো অপু, এর বাইরেও ভালোবাসা যদি কারোর সাথে তৈরি হয়ে থাকে, সে ভালোবাসলো বা না বাসলো, হ্যাঁ। বিবর্ণ কিন্তু হয় না যদি মন থেকে ভালোবেসে থাকে। স্বর্গ থেকে আসে ভালোবাসাকে এত বেশি সম্মান দেওয়ার জন্য। এটা তো একটা গর্ব, আমার যে সম্মানটা পাওয়া, মানে আব্রাহাম খান জয়, ওকে ঘিরে যে আমার সম্মানটা হওয়া এবং নতুন একটা পরিচয় হওয়া, এটা আসলে প্রত্যেকটা নারী জীবনের একটি মাত্র লাস্ট ডেস্টিনেশন, এটা গর্বের ব্যাপার। তো সত্যি আমার কাছে মনে হয় যে আমার এই সম্মানটাকে সবাই যে সম্মান দেয়, ভালো লাগে। ওকে, কিভাবে ভাবেন বাপ্পি এবং অপু? আপকামিং হিসেবেই রাখি। না, আমার কাছে যদি এরকম অপশন আসে যে কাজ করার অপশন থাকে একসাথে, আমি অবশ্যই টেক করব, এবং এটা ফ্রিতে টেক করব। হ্যাঁ, আমি কাজ করতে চাই, যেটা হ্যাঁ অবশ্যই আমরা একসাথে কাজ করতে চাই। প্রোডিউসাররা কিন্তু অলরেডি ওনারা মনোযোগ দিয়ে অবশ্যই কিন্তু ভাই, সবাই তাড়াতাড়ি দেখছেন। কাস্ট করেন। আপনি কিন্তু বলেছেন কোন রকমের রিমুনারেশনের প্রয়োজন হবে না। না না, ফ্রিতে কাজ করে দিব। বাপ্পি আবার ফ্রি, প্রযোজককে এখান থেকে বেরোতে পারবো না প্লিজ। ফ্রিতে কাজ করব, কারণ হচ্ছে যে